চলে এসেছি এনটিভির পর্দায়, সাথে নিয়ে প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে। তোমাদের সাথে আছে আমি এশা। বন্ধুরা, আজকের আয়োজনের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিতে চাই কাকাতুয়া পাখি সম্পর্কে কিছু তথ্য। কাকাতুয়া তোতা পরিবারের পাখি। অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও আশেপাশের দ্বীপাঞ্চলে এরা বসবাস করে। 35 থেকে 80 সেন্টিমিটার লম্বা এই পাখির প্রজাতির সংখ্যা 17। এদের চঞ্চু ছোট এবং শক্তিশালী। প্রায় সব প্রজাতির মাথায় বাহারি ঝুঁটি দেখা যায়। কাকাতুয়ার বেশিরভাগ প্রজাতি সাদা, তবে লাল, গোলাপি কিংবা কোনোটাতে হলুদের ছোঁয়াও থাকে। এরা সাধারণত গাছে গর্ত করে বসবাস করে। শক্ত চঞ্চু দিয়ে এরা সুপারির শক্ত খোসা কিংবা মোটা তার কাটতে ভালোবাসে। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন অভিনেতা শাহেদ আলী। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছেন ভাইয়া? ভালো, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো কেমন লাগছে আজকে বাচ্চাদের আয়োজনে এসে? হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। আমি বাচ্চাদের তো পছন্দ করি এবং তাদের যে কোনো আয়োজনের সাথে সম্পৃক্ত থাকতে পারলে ভালো লাগে। আগেও এসেছেন, আবারও এসেছেন, আমাদেরও খুব ভালো লাগছে। আবার পুরনো মানুষকে কাছে পেয়েছি আমরা নতুন করে। তো ভাইয়া, একটু কথা বলতে চাই অজ্ঞাতনামা নিয়ে। এখন অজ্ঞাতনামা একদম সিজন চলছে অজ্ঞাতনামারই আসলে যদি বলি তো, খুবই তাজা একটা খবর এখন এটা নিয়ে একটু কথা বলতে চাই। আপনার চরিত্রটা যদি আমাদেরকে একটু বলতেন। অজ্ঞাতনামায় আমি আসলে একজন সাধারণ মানুষের চরিত্র অভিনয় করেছি, গ্রামের একদম খেটে খাওয়া জনগণের চরিত্র। দেখলে মনে হবে যে এইরকম চরিত্র তো অনেক দেখেছি আমরা, এমন একটা মানুষ। বাট আমি এই ধরনের চরিত্র অভিনয় করিনি আগে কখনো। তো এটা একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার ছিল এবং ডিরেক্টর তৌকির আহমেদ আমাকে সেই সুযোগটা দিয়েছেন এবং আমি আমার লেভেল বেস্ট ট্রাই করেছি সেই ক্যারেক্টারটা ঠিকঠাক মতো পোর্ট্রে করার। তো ভাইয়া, আমরা যতটুকু জানি যে এই ছবির মূল বিষয়টা হচ্ছে মানব পাচার বা হিউম্যান ট্রাফিকিং যেটাকে আমরা বলি, সেটার কেন্দ্র করে। তো এই ধরনের কাজ একদমই আসলে আমরা, ঘটনাটা আমাদের খুব পরিচিত, কিন্তু কাজ এটা নিয়ে খুব কম হয়েছে। তো এটা নিয়ে, এই বিষয়টা নিয়ে কাজ করতে পেরে আপনার কেমন লেগেছে? এরকম একটা গল্পের ছবিতে কাজ? অবশ্যই, ছবিটা তো করার পিছনে প্রধান কারণ ছিল এটার গল্পটা। এই গল্পটা যখন আমি প্রথম পড়ি তখন আমার মনে হয়েছে এই সিনেমাটার সাথে আমার ইনভলভ থাকা উচিত, যে কোনোভাবেই হোক সেটা আমি ইনভলভমেন্টটা চাই। এবং যে বিষয় নিয়ে ডিরেক্টর তৌকির আহমেদ এগিয়েছেন সেটা শুধু আমার ধারণা দেশে না, ইন্টারন্যাশনালি তো এখন তো রিকগনাইজডই অলরেডি, অনেক জায়গায় এটা অনেক সমাদৃত হচ্ছে। এটা আবেদনটা যুগ যুগ থাকবে আমার বিশ্বাস এই ছবিটার। তো এই যে আপনি বলছিলেন যে এই চলচ্চিত্রটি আন্তর্জাতিকভাবে অনেক সমাদৃত হয়েছে এবং আমরা দেখছি খুব সম্প্রতি তৌকির আহমেদ দুটো অ্যাওয়ার্ডও পেয়েছেন। এটা আমাদের জন্য, আমাদের দেশের জন্য অনেক বড় একটি অর্জন। তো কেমন লাগছে নিজের অভিনীত একটি চলচ্চিত্র এভাবে আন্তর্জাতিক বিভিন্ন যে ফেস্টিভ্যালগুলো হচ্ছে এতটা সমাদৃত হচ্ছে, কেমন লাগছে ভেবে? না, ডেফিনেটলি ভালো লাগছে। মানে আন্তর্জাতিকভাবে আসলে স্বীকৃতিটা সিনেমা দিয়ে পাওয়া আমাদের এখানে খুব কম তো ঘটে। আমরা ক্রিকেট দিয়ে অনেক আন্তর্জাতিকভাবে চিহ্নিত, আমরা জাতি হিসাবে। আমরা অনেক নেগেটিভিটি দিয়েও হয়তো চিহ্নিত, কিন্তু আসলে কালচারালি আমরা রিকগনাইজড খুব অল্প কিছু এলিমেন্ট দিয়ে হতে পেরেছি। অজ্ঞাতনামা তার একটা পার্ট, সেটা ভেবে অবশ্যই গর্বিত আমি। অবশ্যই আমাদেরও এটা খুবই গর্বের একটি ব্যাপার যে আমাদের একটি চলচ্চিত্র, আমাদের দেশে বানানো একটি চলচ্চিত্র এতটা সমাদৃত হচ্ছে। এবং ভাইয়া, সবচেয়ে ভালো একটি ব্যাপার আমি বলবো যে এই চলচ্চিত্রটি যেভাবে আন্তর্জাতিকভাবে সমাদৃত হচ্ছে তেমন দর্শক প্রিয়তাও পেয়েছে। এখন তো দেখানো হচ্ছে, এখন স্টার সিনেপ্লেক্সে চলছে, ভালোভাবেই চলছে। তো আপনার সাথে যে দর্শকরা আপনাকে এই ফিল্মটি সম্পর্কে কি বলেছে? কারোর সাথে এভাবে কথা হয়েছে? হ্যাঁ, অবশ্যই অনেকেই আমাকে বিভিন্ন সময় ফোন করেছেন, যেটা আমি ইউজুয়ালি ধরেন অনেক নাটকের ক্ষেত্রে পাই না। এই সিনেমাটার ক্ষেত্রে স্পেসিফিক করে বলেছে আমাকে যে আপনার এই অভিনয় বা তোমার এই জায়গাটুকু ভালো লেগেছে বা অনেক ভালো করেছো বা টোটাল সিনেমা সবাই ভালো করেছে, এই ধরনের কমপ্লিমেন্ট। ডিরেক্টর ভালো করেছে, গল্পটা অনেক সুন্দর, এই ধরনের অনেক কমপ্লিমেন্ট আমি পেয়েছি। গানটা সুন্দর, মিউজিক ডিরেক্টর প্রশংসা হয়েছে, ইভেন সাউন্ডেরও কাজেরও আমি প্রশংসা শুনেছি যে সাউন্ড করেছে অনেক ভালো করেছে। আসলে এই চলচ্চিত্র ব্যাপারটি এমন, এটা আসলে একটা টিম ওয়ার্ক। সবটুকু ভালো না হলে আসলে একটা ভালো প্রোডাকশন পাওয়ার আশা তেমন করা যায় না। এক্স্যাক্টলি, যুথবদ্ধতা তো আসলে প্রধান জিনিস, টিম ওয়ার্কটাই ফ্যাক্ট। তো ভাই, আমরা আরো কথা বলবো। একজন বন্ধু ফোন করেছে, তার সাথে কথা বলি। হ্যালো আসসালামু আলাইকুম আপু, আমি নুসাইবা। ওয়ালাইকুম আসসালাম। নুসাইবা, কেমন আছো? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। নুসাইবা কোন ক্লাসে পড়ছো? ক্লাস 6। ক্লাস 6। বলো আপু, কোন বিভাগ থেকে খেলতে চাও? খেলার মাঠ। খেলার মাঠ, ঠিক আছে। খেলার মাঠ থেকে থাকছে নুসাইবার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে স্বাগতিক দেশ ব্রাজিলের এবারের অলিম্পিকে অবস্থান। অপশন ক 7ম, অপশন খ 11তম, অপশন গ 13তম। অপশন খ 11তম। অপশন খ 11তম নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন গ 13তম। আরো একজন বন্ধু ফোন করেছে। হ্যালো হ্যালো, কে বলছো? হ্যালো হ্যালো হ্যালো, কে বলছো? বন্ধু কে বলছো? নামটি বলে ফেলো ঝটপট।
আমি দীপা। দীপা, কেমন আছো? ভালো আছি। দীপা, তুমি কোন বিভাগ থেকে খেলতে চাও? কোন বিভাগ থেকে প্রশ্ন করব বলে ভালো। দীপা, শুনতে পাচ্ছ আমার কথা? জি। কোন বিভাগ থেকে খেলতে চাও তুমি? সহজ অর্থনীতি। সহজ অর্থনীতি, ঠিক আছে। সহজ অর্থনীতি থেকে থাকছে তোমার জন্য একটা প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, কত সাল থেকে অর্থনীতিতে নোবেল দেয়া শুরু হয়? অপশন ক 1969, অপশন খ 1959, অপশন গ 1901। ঝটপট বলতে হবে। অপশন ক 1969 নিলাম এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। ইউরো মুদ্রার জনক কে? অপশন ক রবার্ট ম্যান্ডেল, অপশন খ জুলিয়ান এলবার্ট, অপশন গ গ্যারেথ অরো। রবার্ট ম্যান্ডেল। অপশন ক রবার্ট ম্যান্ডেল নিলাম এবং তোমার উত্তর আবারও সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এর পরের প্রশ্নে কি যাব? জি। ঠিক আছে, প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশে কোন ধরনের করের প্রচলন বেশি? অপশন ক পরোক্ষ কর, অপশন খ প্রত্যক্ষ কর, অপশন গ প্রোগ্রেসিভ কর। পরোক্ষ কর। অপশন ক পরোক্ষ কর, ঠিক আছে নিলাম এবং উত্তর সঠিক। অভিনন্দন তোমাকে মোট 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য। তো ভাইয়া, কথা হচ্ছিল আপনার খুব সম্প্রতি মুক্তি পাওয়া চলচ্চিত্র অজ্ঞাতনামা নিয়ে। একটু জানতে চাইছি আপনাদের যে এই ছবিটি নির্মাণশৈলী অসাধারণ, কাজ অসাধারণ, সবই অসাধারণ। একটু জানতে চাইছি শুটিংটা কতদিন করেছেন আপনারা? কারণ একটা চলচ্চিত্র তো আসলে অনেকটা দীর্ঘ চেষ্টার ফসল। এই ছবিটার শুটিং হয়েছে মোট 14 দিন। অনেক অবাক হবেন সবাই শুনলে যে তৌকির আহমেদ মাত্র 14 দিনে পুরো ছবিটা শেষ করেছিলেন। মাত্র 14 দিনে পুরো শুটিং। হ্যাঁ, এবং ছবিটা দেখলে আসলে এই বিষয়টা জাগবে যে দর্শক দেখবে এবং যে বাজেটে উনি ছবিটা করেছেন, এটা একটা আমার মনে হয় এটা নিয়ে গবেষণা হওয়া উচিত, কিভাবে সম্ভব হয়েছে। এবং আমরা যারা কাজ করেছি তাদের এক ধরনের বিস্ময় ছিল এই স্ক্রিপ্ট, এই টাইমের মধ্যে এই ডিজাইন নিয়ে উনি কিভাবে করছেন। মানে শুটিংয়ের আগে তার ওই পর্যায়ের প্রি প্রোডাকশন ছিল, ওই পর্যায়ের প্ল্যানটা ছিল, যে কারণে উনি অনেক অর্গানাইজডলি কাজটা করতে পেরেছেন। মাত্র 14 দিনে আপনারা পুরো কাজটি করেছেন, শুটিং এর কাজটি। তো আপনি নিজে এর স্ক্রিপ্টটা নিয়ে আপনি প্রিপারেশনটা কিভাবে নিয়েছিলেন? আমি স্ক্রিপ্ট নিয়ে আমার মতো করে ক্যারেক্টার ওয়াইজ হোমওয়ার্ক করেছি, আমি নিজের মতো করে করেছি। এবং পরিচালকের সাথে বসে বা সহশিল্পীদের সাথে? হ্যাঁ, সেটাও করেছি। পরিচালকের সাথে 2-3 দফা বসেছি, সহশিল্পীদের সাথে 1-2 বার বসেছি। কিন্তু শুটিং টাইমটাতেই যেটা হয়েছিল, সহশিল্পীদের সাথে এক ধরনের ওয়ার্কশপ লাইক ব্যাপার হয়েছিল। যে আমরা যে থিয়েটারে যে ধরনের ওয়ার্কশপ দেখি, তো মনে হয়েছে যে আমরা আসলে ওয়ার্কশপ করছি। যেমন আমার সাথে কো-আর্টিস্ট ছিলেন আমাদের মোশাররফ ভাই, আমাদের সেলিম ভাই, শুধু যেমন সেলিম, ফজলুর রহমান বাবু ভাই, তারপরে শতাব্দী ওয়াদুদ, তারপরে আমাদের সুজাত শিমুল, এরকম অনেক অ্যাক্টররা ছিলেন যাদের সাথে কিসলু ভাই, সিনিয়র অ্যাক্টর আছে, ইকবাল বাবু ভাই। তো আমরা যখন একসাথে থাকতাম, আমার মনে হতো যে আমরা একটা মিশনে এসেছি, ওয়ার্ল্ডের কোনো কিছুর সাথে আমাদের যোগাযোগ নেই, আমরা এক একজন এই ক্যারেক্টারটা হওয়ার চেষ্টা করবো, এই মানুষটা হওয়ার চেষ্টা করবো, এই ধরনের একটা ব্যাপার ছিল। আপনার কি মনে হয় এই যে ওয়ার্কশপের মতো যে ব্যাপারটা আপনি বলছিলেন, এটা আপনাদের কাজটা আরো সুন্দরভাবে করার ক্ষেত্রে অনেক ভূমিকা রেখেছে? অবশ্যই। এটা আসলে ইউজুয়ালি আমরা তো আসলে বিভিন্ন ধরনের কাজ করি, টেলিভিশন নাটকে কাজ করি, অন্য মেইন স্ট্রিম সিনেমায় কাজ করি, অন্য অনেক জায়গায় কাজ করি। ওইখানে থেকে এই কারণেই মনে হয় এই ছবিটার এক্সপিরিয়েন্সটা আলাদা, যেটা আসলে আমরা অনেক দিনই হয়তো বা আমার মতো বাবু ভাই বা সেলিম ভাই বলবেন যে এক্সপিরিয়েন্সটা পাননি। এবং এটা মনে বোঝা গেছিল, আমরা যে ছবিটা যখন শুটিং শেষ করি অনেকেই কান্নাকাটি করতেছিলাম যে আমরা একটা খুব ভালো টাইমের মধ্যে, খুব ভালো একটা ঘোরের মধ্যে ছিলাম, এটা আসলে শেষ হয়ে যাচ্ছে। অসাধারণ, খুব ভালো লাগলো জেনে। তো ভাইয়া, এটা তো গেল অজ্ঞাতনামা নিয়ে, তো বেশ অনেকখানি কি গল্প করলাম আমরা। একটু জানতে চাইছি সামনে আর কোন ছবি পাচ্ছি আপনার কাছ থেকে? সামনে আমি স্বপ্নজাল নামে একটা সিনেমায় কাজ করেছি, গিয়াসউদ্দিন সেলিমের ডিরেকশনে। ওখানে একটা ক্যারেক্টার করেছি। আর আকারেজা গালিব ওনার একটা সিনেমা করেছি, কালের পুতুল। আর সৈকত নাসিরের পাষাণ একটা মেইন স্ট্রিম সিনেমা করছি, এখনো চলছে ওটার কাজ। এই 3টা কাজ করছি। টুকটাক আরো কথা চলছে। কবে নাগাদ আমরা পেতে পারি এগুলো? আমাদের কাছে আসবে কবে? আশা তো করছি অনেক শীঘ্রই আসবে। এটা আসলে নির্ভর করে তো ডিরেক্টরের উপরে। আর আকরাম খানের খাঁচাতে আমি কাজ করছি। ওনার একটা অনুদানের ছবি, দেশভাগের গল্প, আমার একটা পছন্দের ডিরেক্টর এবং গল্প, ওইটাতে কাজ করেছি।
তো ভাইয়া এটা তো শুনলাম যে আপনার বেশ অনেকগুলো চলচ্চিত্র কাজ করছেন, তো বলছিলেন যে একটা মেইন স্ট্রিম চলচ্চিত্রে করছেন পাশান নামে, তার আগে একটা পেয়েছি বাদশা। তো কেমন লেগেছে মেইন স্ট্রিম কাজগুলো করতে পেরে, কেমন লেগেছে? না, আমি আসলে মেইন স্ট্রিম সিনেমার অ্যাক্টরই হতে চাই যদি ঠিকঠাক মতো সুযোগ পাই। মেইন স্ট্রিমই তো আসল। যদি আপনি দেখেন যে সিনেমা আমাদের বাংলাদেশের যে হিস্ট্রিটা মেইন স্ট্রিম সিনেমার উপরেই কিন্তু দাঁড়িয়ে আছে। সো কাজ করার সুযোগ পেলে এবং ওই রকম ক্যারেক্টার পেলে অবশ্যই করতে চাই, এবং অনেক প্রফেশনাল তারা। আমরা যেমন অনেকেই অনেক জায়গা থেকে যাই, মেইন স্ট্রিমের লোকজন দেখলে মনে হয় অনেক ঠিকঠাক না, বাট তারা অনেক ঠিকঠাক হয়েতেই কাজ করে এবং তাদের একটা প্ল্যানিং থাকে, ডিস্ট্রিবিউশন প্ল্যান থাকে। হ্যাঁ, তাদের পুরো জিনিসটার মধ্যে এক ধরনের অভিজ্ঞতা লব্ধ এক ধরনের জ্ঞানের রিফ্লেকশন থাকে আমার মনে হয়। চমৎকার। তো ভাই আমরা আরো কথা বলবো, আরো অনেক কিছু জানার আছে। একজন বন্ধু ফোন করেছে, তার সাথে কথা বলে নিই। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি সুরানা বলছিলাম কলাবাগ থেকে। কেমন আছে বন্ধু? ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। তো আপু বলো, কোন বিভাগ থেকে খেলতে চাও? সিনেমা থেকে। কোন বিভাগ থেকে প্রশ্ন করব? সিনেমা। সিনেমা, ঠিক আছে। সিনেমা থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে প্রথম বাংলা সবাক চলচ্চিত্রের নাম কি? অপশন ক খোকা বাবু, অপশন খ দেবদাস, অপশন ক জামাই ষষ্ঠী। প্রথম বাংলা সবাক চলচ্চিত্রের নাম কি? অপশন ক খোকা বাবু, অপশন খ দেবদাস, অপশন গ জামাই ষষ্ঠী। অপশন খ দেবদাস নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন গ জামাই ষষ্ঠী। 1931 সালের 11 এপ্রিল অমরেন্দ্রনাথ চৌধুরীর পরিচালনায় মুক্তি পায় এই চলচ্চিত্রটি। আরো একজন বন্ধু ফোন করেছে। হ্যালো। হ্যালো। হ্যালো, কে বলছো? হ্যালো। হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছি। কে বলছো? আমি নোভা। কেমন আছো নোভা? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। তো নোভা আপু বলো, কোন বিভাগ থেকে খেলতে চাও আজকে? জীব জগৎ। জীব জগৎ, ঠিক আছে। জীব জগৎ থেকে থাকছে আমাদের নোভার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে সবাত ও অবাত দুইটি শ্বসনের মধ্যেই আছে কোনটি? অপশন ক ক্রেবস চক্র, অপশন খ ইথানল সৃষ্টি, অপশন গ গ্লাইকোলাইসিস। ক্রেবস চক্র। অপশন ক ক্রেবস চক্র নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন গ গ্লাইকোলাইসিস। তো ভাই আবার আপনার কাছে ফিরছি। তো কথা ছিল মেইন স্ট্রিম চলচ্চিত্রগুলো নিয়ে। আপনি বলছিলেন যে পছন্দের চরিত্র পেলে আপনি অবশ্যই কাজ করবেন। তো আপনার কাছে আমি একজন দর্শক হিসেবে এই প্রশ্নটি করছি যে আপনার কাজগুলো সবসময় দেখা যায় যে চরিত্রের মধ্যে বেশ নিরীক্ষাধর্মী চরিত্র, এক্সপেরিমেন্টাল অনেক আপনি কাজ করেন, তো এটা কেন? আমি একটু ডিফারেন্ট ক্যারেক্টার করতে চাই ইউজুয়ালি। আমার দাদা উনি যাত্রায় অভিনয় করতেন, আচ্ছা, এবং ওই সময় করতেন যে সময় আসলে মেয়েরা অভিনয় করতো না। আমার দাদা মেয়েদের চরিত্র অভিনয় করতেন। আচ্ছা আচ্ছা, মেয়েদের চরিত্র অনেক পপুলার অ্যাক্টর ছিলেন উনি তার সময়। তো আমি ছোটবেলা থেকে এই গল্পটা শুনতে শুনতে আমার মধ্যে মনে হয়েছে যে আমি যা না, আমি আসলে সেই ক্যারেক্টারগুলি করতে চাই অ্যাজ অ্যান অ্যাক্টর। তো আমার খুব ভালো লাগে যে আমার বাইরে যে ধরনের চরিত্রগুলো আছে, আমার ব্যক্তি আমার বাইরেই তো বেশিরভাগ, তাই আমার ওই ধরনের ক্যারেক্টার পোর্ট্রে করার চ্যালেঞ্জটা নিতে ভালো লাগে। একটু ট্রাই করি, দেখি ওরকম হতে পারি। আচ্ছা, তো ভাইয়া সামনেই তো ঈদ, আর কয়েকদিনের মধ্যে আমাদের ঈদের সিজন আবার চলে আসছে। তো ঈদের কাজগুলো সম্পর্কে একটু জানতে চাইছি। ঈদে গোলাম সোহরাব দদুলের একটা কাজ করলাম, ডুয়েল প্লে নাম। ওইটাতে আমার কো আর্টিস্ট হচ্ছেন বিপাশা হায়াত এবং রাইসুল ইসলাম আসাদ, ওনাদের সাথে। আর রুবায়াত মাহমুদের করলাম একটা ক্রস রোড, ওখানে আমার কো আর্টিস্ট হচ্ছে নিশো, অপর্ণা, তারপরে হচ্ছে নওশিন, রজত, এদের সাথে। তারপরে করলাম আবু হায়াত মাহমুদের লজ্জাবতী লায়লা, লজ্জাবতী লায়লা, ওটার কো আর্টিস্ট হচ্ছে আজাদ আবুল কালাম, তিশা, এরা আর কি। তো বেশ অনেকগুলো কাজই তাহলে আছে। আশা করছি এই কাজগুলো প্রতিবারের মতো একই রকম আমাদের প্রিয়ই হবে। তো একজন বন্ধু ফোন করেছে ছবির গ্যালারি খেলার জন্য। হ্যালো। হ্যালো। হ্যালো, কে বলছো? আপু, আমি শ্রাবন্তী। কেমন আছো শ্রাবন্তী? হ্যাঁ, খুব ভালো, আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। তো শ্রাবন্তী, তুমি নিশ্চয়ই জানো এখন তোমার জন্য থাকছে ছবির গ্যালারি। স্ক্রিনে দেখানো ছবিটি দেখো আর আমার প্রশ্নের উত্তর দাও। ছবির এই জাদুঘরটির নাম বলো। অপশন ক মুঝে দর্শে, অপশন খ লন্ডন আর্ট অফ মিউজিয়াম, অপশন ক ন্যাশনাল প্যালেস জাদুঘর। অপশন খ। অপশন খ লন্ডন আর্ট অফ মিউজিয়াম নিলাম,
কিন্তু আপু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন ক মুজে দর্সে, যেটি প্যারিসে অবস্থিত। আরো একজন বন্ধু ফোন করেছে। হ্যালো হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আপু আমি উৎস। কেমন আছো উৎস? আপু ভালো আছি। উৎস বলো, কোন বিভাগ থেকে খেলতে চাও? আপু সহজ অর্থনীতি। সহজ অর্থনীতি, ঠিক আছে। সহজ অর্থনীতি থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে বাজারের ভারসাম্য নির্ভর করে কিসের উপর? অপশন ক দাম ও চাহিদা, অপশন খ চাহিদা ও আয়, অপশন গ চাহিদা ও ব্যয়। ঝটপট বলতে হবে, সময় চলে যাচ্ছে। আপু গ। অপশন ক চাহিদা, চাহিদা ও ব্যয়, ঠিক আছে নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন ক দাম ও চাহিদা। তো ভাই আবার আপনার কাছে ফিরছি। তো কথা হচ্ছিল আপনার রিসেন্টলি কাজ, আপনি বলছিলেন যে ঈদের কাজগুলো করেছেন, সেগুলো নিয়ে কথা হচ্ছিল। এমনি যদি বলি নিয়মিত কোন কোন কাজ আপাতত যাচ্ছে, সেগুলো যদি একটু বলতেন আমাদের সাথে। টিভিতে একটা যাচ্ছে সিনেমা বলা, দহন যায় অরণ্য আনোয়ারের, আচ্ছা, তারপরে হাউসওয়াইফ যায় আকরাম খানের, আচ্ছা এই তিনটা মেনলি যায়। আর এসএ টিভিতে একটা যায়। আচ্ছা আচ্ছা, মানে এইভাবে ব্যস্ততাই কাটছে আসলে সময়। তো ভাই আপনি যেহেতু দীর্ঘদিন ধরে কাজ করছেন, আপনি নতুন যারা ডিরেক্টর, যারা তরুণ ডিরেক্টর আমি যদি বলি, তাদের সাথেও আপনি কাজ করেছেন, তো তাদের কাজ এখন কেমন লাগছে আপনার কাছে? না ভালো, ওরা অনেক আমি বলবো ইনোভেটিভ। তারা প্রতিনিয়ত নিজেদের আপগ্রেড করে, তারা প্রেজেন্ট টাইমের সাথে আপডেটেড। আচ্ছা, আমি বলবো যে আসলে নতুনরাই ভবিষ্যতে এই মিডিয়াটাকে এগিয়ে নিয়ে যাবে। নট অনলি টেলিভিশন বাট অলসো সিনেমা, অন্যান্য সেক্টরে বলছি, বিজ্ঞাপন, সব ক্ষেত্রে বলছি যে নতুনরা অনেক বেটার সম্ভাবনা নিয়ে আসছে। বাহ চমৎকার। তো ভাইয়া একটা মানে কমপ্লেনই বলবো, এটা খুব শোনা যাচ্ছে যে এখন প্রচুর চ্যানেল, প্রচুর কাজ হচ্ছে, কিন্তু ভালো মানের চিত্রনাট্যের অভাব। তো আপনি একজন অ্যাক্টর হিসেবে এটা কিভাবে দেখছেন? না দেখেন, চিত্রনাট্যের বেসিক জিনিসটা হচ্ছে যে নিজস্ব জ্ঞান। মানে যারা চিত্রনাট্য করছে তাদের পড়াশোনা একটু হয়তো বা এখনকার সময়ে ঘাটতি আছে। যে একটা দীর্ঘ সময় আমাদের সিনেমায় দেখেছি যে আমরা যারা চিত্রনাট্য করতেন বা গল্প করতেন, তারা কপি সিনেমা করতেন, বিভিন্ন ছবির কপি, বা এখনো যা হয় মেইন স্ট্রিম সিনেমায় অনেক কিছুই হয়তো কপি হয়। তো এখানে আসলে নিজস্ব মেধাটা যদি ইনভলভ থাকে না, নিজস্ব গল্পের বিষয়টা যদি না থাকে, নিজস্ব চিন্তা মননের রিফ্লেকশন যদি না থাকে, ভালো চিত্রনাট্য তো হবে না। তো এটার জন্য তার নিজের জ্ঞান, পড়াশোনা সবকিছুর দরকার। আমার ধারণা যারা চিত্রনাট্য লিখছেন এখনকার সময় যারা লিখছেন, তারা এই বিষয়টার প্রতি অনেক কেয়ারিং। আচ্ছা, তারা হয়তো বা অদূর ভবিষ্যতে ভালো চিত্রনাট্য, এটা আমাদের জন্য খুবই আশার একটা খবর সত্যিকার অর্থে। আমার মনে হয় যে তারা অনেক বেটার কাজ করবে সামনে। তো ভাই আপনাকে তো আমরা টেলিভিশনের পর্দায়, চলচ্চিত্রের পর্দায় দেখছি, একদম ভীষণ ব্যস্ত আপনি আছেন এখন, কিন্তু আপনি মঞ্চেও কাজ করছেন, আপনি প্রাচ্যনাট্যের সাথে যুক্ত আছেন। কতদিন ধরে আছেন সেখানে? আমি 20 বছর। দীর্ঘ একটা সময়। তো এখন পর্যন্ত প্রাচ্যনাট্যের কটা প্রোডাকশনে কাজ করেছেন? 13-14টা হবে। আচ্ছা, আপনি নিজে ডিরেকশনও কি দিয়েছেন সেখানে? হ্যাঁ, আমি থিয়েটার ডিরেকশন দিয়েছি, মানে একটা প্রাচ্যনাট্য অ্যাক্টিং স্কুল অফ ডিজাইনে ডিরেকশন দিয়েছি। রিসেন্টলি গিরিশ কার্নাডের তুগলকও ডিরেকশন দিয়েছি। ইনফ্যাক্ট আমার ডিরেকশন দেওয়ার ইচ্ছাও আছে থিয়েটারে, আরও অদূর ভবিষ্যতে, সামনে হয়তো সম্ভাবনাও আছে। আর এখন নিয়মিত কাজ কোনটা যাচ্ছে, যদি এখন নিয়মিত প্রোডাকশনে আমাদের সামনে 27 তারিখে, সেপ্টেম্বরের 27 তারিখে ম্যান ফর অল সিজনস এর শো হবে। এটা রবার্ট বোল্টের একটা নাটক, অনুবাদ করেছে শাহেদ ইকবাল, ডিরেকশন আজাদ আবুল কালাম। 27 সেপ্টেম্বর শিল্পকলা এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এটা শো হবে। এটা আছে। লাস্টলি আমরা সার্কাস করলাম, যেটা আমাদের প্রথম প্রোডাকশন। কন্যা হয় আমাদের, তারপরে রাজা এবং অন্যান্য হয় আমাদের, বনমানুষ হয় আমাদের, ট্র্যাজেডি পলাশবাড়ি হয়, গন্ডার হয়, বেশ প্রায় 7-8টা একদম নিয়মিতই যাচ্ছে। তো ভাইয়া এমনি আপনি নিয়মিত আছেন যে টেলিভিশনের পর্দায়, এত ভীষণ ব্যস্ত, আপনার প্রচুর কাজ আছে, তার মাঝে আবার থিয়েটারেও আপনি নিয়মিত কাজ করছেন, তো দুটো ব্যালেন্স করছেন কিভাবে? চেষ্টা করি সবসময় একটা কাজ করার সময় একটাকে হ্যাম্পার না করতে। আমার মনে হয় সদিচ্ছা থাকলে সব কাজই সম্ভব, প্রপার প্ল্যানিং মতো। আমাদের আগেও যারা করেছেন তাদেরকে আমি দেখেছি যে তারা ঠিকঠাক মতো মন দিয়ে সব কাজটাই করতে পারেন। তো ভাই আপনি, আমরা বললেন মাত্রই যে আপনি ডিরেকশনের কাজ করেছেন মঞ্চে, তো এমনি আমরা আপনাকে বড় পর্দা বা ছোট পর্দায় ডিরেক্টর হিসেবে কি দেখার সম্ভাবনা আছে আমাদের? ছোট পর্দায় আমি ডিরেকশন দেব না। আচ্ছা, এটা আমার কখনোই ইচ্ছা হয়নি, ভবিষ্যতেও ইচ্ছা নেই। হ্যাঁ, বড় পর্দায় আমি কখনো হয়তো ডিরেকশন দেব। আচ্ছা,
সেটা আমার প্রগাঢ়ভাবে ইচ্ছা আছে। আমি করতে চাই কিছু সিনেমার কাজ, সেটা সময় অনুযায়ী আর কি। আচ্ছা, তো এমনি কি খুব সুদূর ভবিষ্যতে কি সম্ভাবনা আছে আমাদের, মানে এমনি প্ল্যানিং কি আছে আপনার মাথায়, যে এখন কোন স্ক্রিপ্টেড নিয়ে ভাবনা আছে বা নাকি একদমই যখনই পাবেন তখন অ্যাক্টিংটা নিয়ে কনসেন্ট্রেট করছি। আমার মনে হচ্ছে যে আমার সিনেমাটা বানানোর সময় এখন আমার হয়নি। আচ্ছা আচ্ছা, আমি একটু টাইম নিচ্ছি। আচ্ছা, তো ভাই আপনি বলছিলেন যে আপনার দাদা একজন অভিনেতা ছিলেন, যাত্রা করতেন, তো এমনি আপনার কি মনে হয় যে এই পরিবার থেকেই এই অভিনয়ের প্রতি ভালোবাসাটা সেখান থেকেই এসেছে আপনার? হ্যাঁ, একটা লেভেলের তো এসেছেই সেখান থেকেই। আর আমার ভালোবাসা বা যে নিজের প্যাশনের যে জায়গাটা অভিনয়ের প্রতি, সেটা মূলত জেগেছিল হুমায়ুন ফরিদির মাধ্যমে। আমি ওনার অভিনয়ের খুব ভক্ত ছিলাম। ওনার থিয়েটার দেখে আমি আসলে প্রথম ডিসিশন নিই আমি থিয়েটারটা করব। ওনার নাটক দেখে আমি ডিসিশন নিই যে আমি কখনো টেলিভিশন নাটকে অ্যাক্টিং করব, এটা প্রফেশনালি করব। ওনার সাহস দেখে, ওনার এই জায়গায় কাজ করার ক্ষমতা দেখে মনে হচ্ছে না কোনোদিন সিনেমাতেও অ্যাক্টিং করব, মেইন স্ট্রিম সিনেমাতে ওনার মতো করে অভিনয় করব, ওনার মতো সাহস নিয়ে অভিনয় করব। সেই সৎ সাহসটা আসলে ওনার কাছ থেকে পেয়েছিলাম। ভাইয়া, এই তো আপনার যাত্রার গল্পগুলো তো শুনছিলাম, তো সামনে যদি বলি যে ভবিষ্যৎ প্ল্যান কি, তো কি বলবেন? ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে ভালো কিছু সিনেমাতে ভালো কিছু চরিত্রে অভিনয় করতে চাই, থিয়েটার ডিরেকশন দিতে চাই, ভালো কিছু থিয়েটারে আরও কিছু ভালো চরিত্রে অভিনয় করার ইচ্ছা আছে, স্বপ্ন দেখি। আর হ্যাঁ, কখনো ভালো সিনেমা ডিরেকশন হয়তো বা দেবো, চেষ্টা করব ভালো সিনেমার সাথে কাজ করার। আপাতত এটাই প্ল্যান। ভাই, আপনার কাজগুলোর জন্য, আপনার ফিল্ম বানানোর যে স্বপ্ন, সবকিছুর জন্য অনেক শুভকামনা রইল আমাদের পুরো দলের পক্ষ থেকে। এনটিভিকেও ধন্যবাদ, জানার আছে বলার আছে কেউ ধন্যবাদ আমাকে আজকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। এবং এই প্রোগ্রামের দর্শকদের কাছে আমি অনুরোধ রাখতে চাই, আপনারা অজ্ঞাতনামা দেখুন, বাংলা ভালো যে সিনেমা আসে তার সাথে থাকুন, কারণ আপনারা সিনেমা হলে আজকে কালকের মধ্যে গেলেই দিনের পর দিন ভালো সিনেমাগুলো চলবে। যদি আপনারা ভাবেন না আজকে না পরে দেখবো, সিনেমাটা আলটিমেটলি ওরা সিনেমা হল থেকে নামিয়ে দিবে। অনুরোধ থাকলো বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। অনেক ধন্যবাদ ভাই আপনাকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। বন্ধুরা, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতেও ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দেখা হবে আবার আগামী সপ্তাহে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো।